নমস্কার বন্ধুরা, আমাদের শিক্ষাসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চলো আজ আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাস, সেটা নিয়েই আলোচনা করব। তো দেখো, অনেক সময় মনে হয় যে সমাস বিষয়টা অনেক জটিল, অনেক কঠিন, কিন্তু কথাটা আসলে ঠিক তা নয়। তো চলো আমরা খুব সহজেই শিখে নিই যে সমাস কি, কেন সমাস আমরা পড়ব, সমাসের শ্রেণীবিভাগই বা কি, কোন সমাস আমি কি করে চিনব, সেই সমাসের ব্যাস বাক্য কি হবে, এই সমস্ত কিছুই আলোচনায় থাকছে এই ভিডিওতে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তো সমাস কি, সেখানে যাওয়ার আগে আমরা জেনে নিই যে সমাস আমরা কেন পড়ব। দেখো, আমাদের চলাফেরার ক্ষেত্রে আমরা অনেক কথা বলি যেগুলো অনেকটা বাক্য বা বাক্যাংশের মতো, শুনতে অনেকটা বড় মনে হয়, কিন্তু সেই বড় বাক্য বা বাক্যাংশকে যখন আমরা খুব সংক্ষিপ্ত আকারে পরিবেশন করি তখন সেটা শুনতে অবশ্যই মধুর হয়। ধরো আমি যদি এই রকম বলি যে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে এই কথাটা কিন্তু অনেকটাই বড়। এখন এক কথায় যদি আমি বলি মুখে ভাত, তাহলে অবশ্যই কথাটা ছোট এবং সেটা শুনতেও বেশ মিষ্টি। তাহলে আমাদের সমাস কেন করব তার সার্থকতা এখানেই। তাহলে সমাস পড়তে গিয়ে আমরা এটা জানলাম যে সমাস হচ্ছে কোনো কিছুকে সংক্ষিপ্ত করা। তাহলে সমাস কথাটির একটি অর্থ আমরা বলতেই পারি যে সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপণ বা সংক্ষেপ। চলো এবারে আমরা জেনে নিই সমাস সম্পর্কে কিছু পরিভাষা। প্রথমটা দেখো, ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্য কি? দেখো, এখানে বলা হচ্ছে সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকেই ব্যাস বাক্য বলা হয়। তাহলে এইখানে যদি আমরা উদাহরণে লক্ষ্য রাখি, দেখো কি আছে এখানে, সিংহাসন। এই সিংহাসন এটি একটি শব্দ এবং এটি একটি সমাসবদ্ধ পদ। এখন এই সিংহাসন শব্দটিকে আমরা যদি ভাঙার চেষ্টা করি তাহলে কি হবে, সেটা হবে দেখো সিংহ চিহ্নিত আসন। এই যে সিংহ চিহ্নিত আসন, এই সিংহ চিহ্নিত আসনটাই হচ্ছে ব্যাস বাক্য। কি বলা হয়েছে? সমাসবদ্ধ পদকে ভাঙলে, সমাসবদ্ধ পদ কি ছিল? সিংহাসন। তাহলে এই পদটাকে যখন আমি ভেঙে দিচ্ছি তখন যে পদগুলো পাচ্ছি সেই পদগুলোকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখানে মনে রাখা দরকার যে এই ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে সমাসবদ্ধ পদটা কি পেলাম? সিংহাসন। এই সমাসবদ্ধ পদকে ভাঙার ফলে আমরা কি পেলাম? সিংহ চিহ্নিত আসন। এই সিংহ চিহ্নিত আসন টোটালটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আচ্ছা, তাহলে এই ব্যাস বাক্যের পরে পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমসমান পদ। এই যে সমসমান পদ, তাহলে সমসমান পদ কথাটির অর্থ কি? সমান সমান পদ। সমসমান পদ কথাটির অর্থ হচ্ছে সমান সমান পদ। তাহলে সমসমান পদ আমরা কাকে বলবো? দেখো এখানে স্পষ্ট লেখা আছে ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকেই বলা হচ্ছে, ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে বলা হচ্ছে সমসমান পদ। ঠিক একই উদাহরণ দিয়ে আমরা দেখে নিই। এই যে সিংহাসন, এটা কি করেছিলাম আমরা? সমাসবদ্ধ পদ। একে ভাঙার পর আমরা কি পেয়েছিলাম? সিংহ চিহ্নিত আসন। এই সিংহ চিহ্নিত আসনটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্যাস বাক্য। সিংহ চিহ্নিত আসন হচ্ছে ব্যাস বাক্য। আমরা কি করছি? সমসমান পদ। তাহলে সমসমান পদ কাকে বলবো? ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে বলা হয় সমসমান পদ। তাহলে ব্যাস বাক্য সিংহ চিহ্নিত আসন, এর অন্তর্ভুক্ত হচ্ছে সিংহ, এটা হচ্ছে সমসমান পদ। তারপরে হচ্ছে চিহ্নিত, এটা হচ্ছে সমসমান পদ। তারপরে হচ্ছে আসন, এটা হচ্ছে সমসমান পদ। তাহলে সিংহ চিহ্নিত আসন, এই তিনটে একে একে হচ্ছে এরা সমসমান পদ। সিংহ চিহ্নিত আসন, এই তিনটা নিয়ে হচ্ছে সমসমান পদ। ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদই হচ্ছে সমসমান পদ। তাহলে এই সমসমান যে শব্দ,
এই শব্দটি তৈরি হয়েছে কি করে? সমপূর্বক দন্তস্ব যুক্ত অন্তস্থ জ প্রত্যয় এর সঙ্গে মান প্রত্যয় যুক্ত হয়েছে, অর্থাৎ সমসমান শব্দটির অর্থ হচ্ছে কি গোটানো বা সংকুচিত করা হয়েছে এমন। এইখানে দেখো যে সমসমান যে পদগুলো সিংহ চিহ্নিত আসন, এগুলো একটা একটা করে গুটিয়ে নেওয়া হয়েছে বা ছোট করে নেওয়া হয়েছে। টোটালটা ছিল ব্যাস বাক্য, তারপরে এটাকে ছোট করে নেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের সমসমান পদ। চলো এবারে আমরা দেখে নিই। তারপরে দেখো আছে পূর্বপদ। তাহলে পূর্বপদ বলতে কি, যেটা ব্যাস বাক্য আমরা পড়লাম, সেই ব্যাস বাক্যের যে পূর্বের পদটি বা ব্যাস বাক্যের যে প্রথম পদটি আমরা পাচ্ছি সেটাই সাধারণত পূর্বপদ। তাহলে দেখো এখানে এই যে সিংহ চিহ্নিত আসন, আসলে একটি উদাহরণ দিচ্ছি এই জন্যে যে পরিভাষাগুলো বুঝতে আমাদের এখানে খুব সহজ হবে। তো সিংহ চিহ্নিত আসন, এটা আমরা কি জেনেছি? এটা অবশ্যই আমরা জেনেছি ব্যাস বাক্য। এটা আমরা জেনেছি ব্যাস বাক্য। তাহলে পূর্বপদ কোনটা বলবো? এই ব্যাস বাক্যের প্রথম পদ কি? সিংহ। ব্যাস বাক্যের প্রথম পদ হচ্ছে সিংহ, এই সিংহ পদটি হচ্ছে পূর্বপদ। একইভাবে তাহলে পরের যে পদটা হবে, পরের পদটা কি আছে? আসন। পরের পদটি আছে আসন। তাহলে আসনটা কি হবে? আসনটা হয়ে যাবে পরপদ বা উত্তরপদ, কারণ পরপদের অপর নাম কি? উত্তরপদ। এই যে পরপদ বা উত্তরপদ, ব্যাস বাক্যের পরের যে পদ তাকে বলা হয় উত্তরপদ। একইভাবে দেখো এখানে এই যে আসন, এই পদটি হচ্ছে উত্তরপদ, এই পদটি হচ্ছে উত্তরপদ বা পরপদ। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, সমসমান পদ, পূর্বপদ, পরপদ। চলো তারপরে আমরা জেনে নিই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। যদিও আলোচনার মধ্যে আমরা এটা নিয়ে বলা হয়ে গেছে যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটা কি। বলছে কি, বিভিন্ন পদ যখন এক পদে পরিণত হয়, জাস্ট একটু লক্ষ্য রাখো, বিভিন্ন পদ যখন এক পদে পরিণত হয়। আমরা এখানে কি বলছি যে বিভিন্ন পদ। এখন ধরো এখানে পল একটি পদ, মিশ্রিত একটি পদ, অন্য একটি পদ। এই যে তিনটি পদ, এই তিনটি পদ এক পদে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? পলান্নতে। তিনটি পদ পরিণত হলো কিসে? পলান্নতে। তাহলে এই পলান্নটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে চলো এবার আমরা একবার দেখে নিই এই পলান্ন থেকে কি করে পুরো যে পূর্বপদ, পরপদ, সমসমান পদ, ব্যাসবাক্য, বিগ্রহ বাক্য কি করে বের করে যায়। পল একটি পদ, মিশ্রিত একটি পদ, অন্য একটি পদ। এই তিনটি পদ এক পদে পরিণত হয়েছে পলান্ন। পলান্ন হচ্ছে কি? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। হয়ে গেল? আচ্ছা, তাহলে এই সমস্ত পদ যখন এটা হলো, তখন এবার দেখো যে ব্যাসবাক্য তাহলে কাকে বলবো? কি বলা হয়েছে? সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায়, তাহলে এই পল মিশ্রিত অন্য হচ্ছে কি? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এটা হয়ে গেল। এবার এরপরে দেখো আমরা কি পড়ব? সমসমান পদ পড়ব। ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদ, এখানে পল মিশ্রিত অন্য, পল মিশ্রিত আর অন্য, এই তিনটা হচ্ছে সমসমান পদ। এই হচ্ছে আমাদের সমাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা। এবারে আমরা যাব যে সমাস কাকে বলে। তো সমাস কাকে বলে সেখানে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই, একটা উদাহরণ দেখে নিই। এই উদাহরণটা লক্ষ্য করো, এখানে কি লেখা হয়েছে? মুখে ভাত। এই যে মুখে ভাত, এটা একটি সমাসবদ্ধ পদ, নিশ্চয়ই আমরা এর আগে এটা জানলাম। এই মুখে ভাত, এই যে পদটি, এই পদটিকে আমরা কি বলছি? মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। এটা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, কারণ মুখে ভাতকে যদি ভাঙা হয় তাহলে আমরা পাবো মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। দেখো আমরা কিন্তু কথায় কথায় অনেক সময় বলি যে মুখে ভাত দেওয়া হচ্ছে সেই অনুষ্ঠানে। তাহলে আমরা যখন এটা পরিপূর্ণভাবে বলবো যে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেটাই তো মুখে ভাত, তাই না? তাহলে এই যে সংক্ষিপ্ত রূপদান, এটাই হচ্ছে সমাস। তাহলে সমাসের সংজ্ঞা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা কি পাবো? যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদ যখন এক পদে পরিণত হয় তখন তাকে বলা হয় সমাস।
তাহলে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত, মুখে একটি পদ, ভাত একটি পদ, দেওয়া একটি পদ, অনুষ্ঠান একটি পদ, এরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা কানেকশন আছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা যোগাযোগ রয়েছে। মুখ, ভাত, দেওয়া, হয়, অনুষ্ঠান, এই প্রত্যেকের মধ্যে একটা যোগাযোগ আছে, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদ। দেখো গাছে আর পাকা, এখানে দুটো পদ ছিল, এখানে 3-4টি পদ আছে, তাহলে দুটি হতে পারে অথবা দুটির বেশি হতে পারে। যখন সেটা এক পদে পরিণত হচ্ছে, এই সমস্ত পদগুলো মিলে পরিণত হলো মুখে ভাত, পরিণত হলো গাছ পাকাতে, একেই বলা হচ্ছে সমাস। তাহলে সমাসের সঙ্গে আমরা কি বলবো? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদ যখন এক পদে পরিণত হয় তখন তাকে বলা হয় সমাস। এবারে আমরা দেখে নেব সমাসের শ্রেণী বিভাগগুলো। সমাসের শ্রেণী বিভাগ অনেক রকম ভাবেই করা হয়, কিন্তু আমরা নিজেদের সুবিধার জন্য খুব সরলভাবেই সমাসের শ্রেণী বিভাগটা করেছি। সমাসের শ্রেণী বিভাগ, তাহলে প্রথম সমাস কি করেছি? দ্বন্দ্ব সমাস। 2 নম্বর দ্বিগু সমাস, কর্মধারয়, তৎপুরুষ, তারপরে দেখো আছে বহুব্রীহি, তারপরে হচ্ছে অব্যয়ভাব, তারপরে হচ্ছে অলোপ, নিত্য আর ভাগ্যাশ্রয়। এই মোটামুটি 9টা ভাগ আমরা করেছি। এই প্রথম 6টি যে ভাগ আছে সেই 6টি মূল ভাগ, পরবর্তী যে 3টি আছে সেগুলো ব্যতিক্রমী ভাগ বলা হয়। তাহলে এবারে আমরা আলোচনা করব যে কোন সমাসে কোন অর্থটা প্রধান হয়। মানে আমাদের যে এতগুলো সমাস আমরা দেখলাম, প্রত্যেকটা মানে কখনো তো কোনো সমাসের পূর্বপদ আছে, কোনো সমাসের পরপদ আছে, কোনো সমাসের আবার পূর্ব বা পরপদ কোনোটাই বোঝায় না, এর দ্বারা অন্য কিছু একটা পদ বোঝানো হয়। তো সেই বিষয়টা অনেক সময় শর্ট প্রশ্নে আসে যে পূর্বপদের অর্থ প্রধান হয় এইরকম সমাস কোনটা, পরপদের অর্থ প্রধান হয় এরকম সমাস কোনটা। তো এখানে আমরা দেখে নিব যে কোন সমাসে কোন অর্থটা প্রধান হয়। যদি দেখি আমরা অব্যয়ভাব সমাস, তাহলে অব্যয়ভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রধান হয়। অব্যয়ভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রধান হয়, এটা অবশ্যই খেয়াল রাখবে। এবার দেখো তৎপুরুষ, কর্মধারয় আর দ্বিগু, এই 3টে সমাসে পরপদের অর্থ প্রধান হয়। তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, এই 3টি সমাসে পরপদের অর্থ প্রধান হয়। এবার গ নাম্বার দেখো দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসে হয় কি? উভয় পদের অর্থ প্রধান হয়, মানে পূর্বপদ এবং পরপদ দুটো পদের অর্থই কিন্তু এখানে প্রধান হবে। আরও একটি সমাস আছে, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাস একটু স্পেশাল, একটু আলাদা টাইপের। এর আবার কি পূর্বপদ নয়, পরপদ নয়, কোনো পদই নয়, এর একটা অন্য পদের অর্থ প্রধান হবে। দেখো তৃতীয় অন্য পদ বা তৃতীয় কোনো অর্থ প্রধান হবে এই সমাসের ক্ষেত্রে। তাহলে আমরা জেনে গেলাম যে কোন সমাসের কোন পদের অর্থ প্রধান হয়। এবারে আমরা সমাস সম্পর্কে একটু আলোচনায় আসি। প্রথম আমাদের যে সমাস সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। চলো দ্বন্দ্ব সমাসটা দেখা যাক। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলবো? খুব সিম্পল ব্যাপার, পূর্বপদ আর পরপদ দুটো পদ থাকবে, এই দুটো পদের অর্থ প্রধান হবে। এখন আমি যদি এখানে বলি, ধরো বাড়ি ও ঘর, বাড়ি হচ্ছে পূর্বপদ, ঘর হচ্ছে পরপদ, তাহলে বলা হচ্ছে যে সমাসের প্রত্যেকটি সমসমান পদের অর্থ সমানভাবে বোঝায়। তাহলে বাড়ি ও ঘর এর সমাস হচ্ছে কি? বাড়ি ঘর। তাহলে এটা হচ্ছে মানে বাড়ি একটা পদ, ঘর একটা পদ, সমসমান পদ, বাড়ির অর্থও বোঝাচ্ছে, ঘরের অর্থও সমানভাবে বোঝাবে। এবং মাঝে কি আছে? একটি সংযোজক অব্যয় ও। এই সংযোজক অব্যয়গুলো কি? ও এবং আর, এইগুলো হচ্ছে সংযোজক অব্যয়। তো এইরকমভাবে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা আমরা নির্ণয় করব। যে সমাসের পূর্বপদ এবং পরপদের অর্থ প্রধান হয় বা উভয় পদের অর্থই প্রধান হয় এবং সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। দেখো এই সমাসে মোটামুটিভাবে লেখা আছে ও, আর এবং প্রভৃতি এগুলো যুক্ত থাকে। দ্বন্দ্ব সমাসের ব্যুৎপত্তিকে, মানে শব্দটি তৈরি হয়েছে কি করে? দ্বি এবং দ্বি, মানে দুই আর দুইয়ে এটা তৈরি হয়েছে। এবার আমরা জেনে নেব যে দ্বন্দ্ব শব্দের অর্থ কি। দেখো দ্বন্দ্ব বলতে আমরা যেটা সাধারণত জানি কলহ, বিবাদ, ঝগড়া, এটা কিন্তু আমাদের প্রচলিত যে অর্থ, কিন্তু ব্যাকরণসম্মত অর্থ হচ্ছে মিলন। ব্যাকরণসম্মত অর্থ হচ্ছে মিলন বা জোড়া, মিলন বা জোড়া বা যুগ্ম, এটা হচ্ছে ব্যাকরণসম্মত অর্থ।
এবার আমরা জেনে নেব যে দ্বন্দ্ব সমাসের নাম দ্বন্দ্ব কেন। দ্বন্দ্ব সমাসের নাম দ্বন্দ্ব কেন? তো দেখো, দ্বন্দ্ব শব্দটি তৈরি হয়েছে কি দিয়ে? দি আর দি এই পদ দিয়ে তৈরি হয়েছে। তো এই দ্বন্দ্ব সমাসটি দি আর দি এই দুটো পদ দিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব সমাসটি। এর পূর্বপদ দি, পরপদ দি যুগ্মভাবে প্রধান হয়েছে এবং সংযোজক অব্যয় হিসাবে এখানে ও ব্যবহার করা হয়েছে। তাহলে শব্দ গঠনের এই যে তোমার শ্রেণীবিন্যাস, এই বিন্যাসের জন্যই এর নাম হয়েছে দ্বন্দ্ব সমাস। এবারে দেখো, দ্বন্দ্ব সমাসের আমরা কিছু উদাহরণ দেখে নিই। প্রথমটা হচ্ছে কি, বিশেষ্য আর বিশেষ্যের দ্বন্দ্ব, মানে পূর্বপদ এবং পরপদ দুটোই কি হবে? বিশেষ্য হবে। যদি এই উদাহরণের দিকে লক্ষ্য রাখো, রবি শশী, এই রবি শশী সমাসবদ্ধ পদটির পূর্বপদ কি? রবি। পরপদ কি? শশী। দেখো, পূর্বপদ রবি এটাও বিশেষ্য পদ, পরপদ শশী এটাও বিশেষ্য পদ। অর্থাৎ এখানে বলা হয়েছে সমসমান পদগুলি কি হবে? বিশেষ্য হবে। দেখো, সমসমান পদগুলি কি হয়েছে? রবি এবং শশী দুটোই হচ্ছে বিশেষ্য পদ। একইভাবে দেখো, ভাই ও বোন, ভাই আর বোন, ভাই বিশেষ্য পদ, বোনও বিশেষ্য পদ। এটা হচ্ছে বিশেষ্য আর বিশেষ্যের দ্বন্দ্ব। এবারে দেখো, বিশেষণ আর বিশেষণের দ্বন্দ্ব আমরা দেখে নিই একই রকম ভাবে। দেখো, বিশেষণ বলতে আমরা কি বুঝি? এটা বিশেষ্যের দোষ গুণ বোঝায়, সেটাই তো বিশেষণ। তাহলে সহজ সরল, এই যে সহজ সরল কথাটি, এই সহজ সরলের সহজটা হচ্ছে বিশেষণ, সরল হচ্ছে বিশেষণ, নরম হচ্ছে বিশেষণ, গরম হচ্ছে বিশেষণ, নরম গরম। তাহলে এইগুলোই হচ্ছে বিশেষণের দ্বন্দ্ব, মানে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ। এবারে দেখে নেব আমরা সর্বনামের দ্বন্দ্ব। তাহলে এখানে কি হবে? এখানে নিশ্চয়ই পূর্বপদ আর পরপদে সর্বনাম পদগুলো থাকবে। দেখো, একটা উদাহরণ, আমি তুমি। এই আমি, তুমি, সে, তারা, তিনি, যে, যারা, এগুলো কি বলি আমরা? এগুলো তো সর্বনাম পদ, তাই না? তাহলে যখন আমি বলছি যে আমি তুমি, তাহলে আমি তুমি এই মানে এটাকে যখন আমরা ব্যাস বাক্য করছি, যখন ভাঙছি এই পদটাকে, তখন কি বলবো? আমিও তুমি। তাহলে এখানে আমি হচ্ছে একটি পদ, তুমি একটি পদ, এটা পূর্বপদ, এটা পরপদ। তাহলে দুটোই হচ্ছে কি? দুটোই তো সেই সর্বনাম পদ। একইভাবে দেখো, যাকে ও তাকে, কি হলো? যাকে তাকে, এটা হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস। এবারে দেখো, ক্রিয়াপদ, যেগুলো ক্রিয়াপদে আছে, মানে দ্বন্দ্ব সমাসটা যখন ক্রিয়া নিয়ে হবে তখন সেটা ক্রিয়ার দ্বন্দ্ব হবে। যেমন হাসা, খেলা, পড়া, লেখা, এগুলো কি? এগুলো তো সাধারণত ক্রিয়াপদ, তাই না? তাহলে যখন আমি বলছি যে হাসা, খেলা, লেখা, পড়া, এগুলো কি? লেখা পড়া মানে হচ্ছে লেখা ও পড়া, হাসা খেলা হচ্ছে হাসা ও খেলা, চলাফেরা হচ্ছে চলা ও ফেরা। এই যে চলা ও ফেরা, এগুলো তো হচ্ছে ক্রিয়াপদ। তাহলে পূর্বপদ ক্রিয়া, পরপদ ক্রিয়া, এই ক্রিয়াপদের দ্বন্দ্ব হচ্ছে এটা কি? চলাফেরা। তাহলে আমরা এটাকে কি বলবো? ক্রিয়ার দ্বন্দ্ব। ছুঁয়ে আর ধরে, ছুঁয়ে ধরে, দুটোই ক্রিয়াপদ, ক্রিয়ার দ্বন্দ্ব। হাসি ও খেলি, হাসি খেলি, ক্রিয়াপদ, তাহলে ক্রিয়ার দ্বন্দ্ব। আমি যদি এখন বলি বাঁচা মরা, তাহলে বাঁচা ও মরা, ধরো এখানে লিখলাম আমি যে বাঁচা ও মরা, এর মানে সমাস কি হবে? ব্যাস বাক্য, মানে সমাসবদ্ধ পদ কি হবে? বাঁচা মরা। তাহলে এটা বাঁচা আর মরা এই দুটোই তো হচ্ছে ক্রিয়াপদ, তাই এটাকে বলা হচ্ছে ক্রিয়ার দ্বন্দ্ব। এবার দেখো, প্রায় সমার্থক শব্দের দ্বন্দ্ব। হাট, বাজার। তাহলে দেখো, হাটে যা পাওয়া যায় বাজারেও তাই পাওয়া যায়, কিন্তু তুলনাটা কোথায়? যে মানে যেহেতু সমার্থক তো দুটোই, মানে হাটেও যা পাওয়া যাচ্ছে বাজারেও তাই পাওয়া যাচ্ছে, কিন্তু প্রায় কথাটা ব্যবহার করা হয়েছে এই জন্যেই যে বাজারের তুলনায় হাট একটু বড়, আর হাটে সাধারণত বাজারের তুলনায় একটু বেশি জিনিস পাওয়া যায়। আবার দেখো যে বাজার কিন্তু প্রতিদিনই হয়, হাট কিন্তু প্রতিদিন হয় না। তাহলে এই যে দুটোর মধ্যে মানে প্রায় মিল, সামান্য হয়তো একটুখানি অমিল রয়েছে, তাই এটার নাম হচ্ছে প্রায় দ্বন্দ্ব। একই রকমভাবে দেখো, টাকা পয়সা, টাকা পয়সা, টাকা ও পয়সা, টাকা পয়সা, আদব কায়দা, আদব ও কায়দা, হাসি ও ঠাট্টা, এগুলো সবটাই হচ্ছে কি? প্রায় সমার্থক দ্বন্দ্বের উদাহরণ। এবারে দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ, যে দ্বন্দ্ব সমাসকে কি কি ভাগে ভাগ করা হয়েছে দেখো। প্রথমটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। এর অর্থ কি? এর দুটি পদ সমান হবে, দুটি পদই
সমান হবে। বিপরীতার্থক দ্বন্দ্ব দুটি পদই কি হবে? বিপরীত হবে। একশেষ দ্বন্দ্ব এটা বিস্তারিত বলবো। বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব ইত্যাদি অর্থবোধক আর বিকল্প দ্বন্দ্ব। চলো আমরা একটু জেনে নিই এবার এগুলো কি আছে। সমার্থক দ্বন্দ্ব প্রথমটা দেখো, কি বলা হচ্ছে? সমার্থক দ্বন্দ্ব। এখানে বলা হলো কি সমসমান পদগুলি পরস্পর সমার্থক হবে। পরস্পর সমার্থক হবে, আমরা এটাতে গুরুত্ব দিব, পরস্পর সমার্থক হবে। একটা কথা বললাম, বন জঙ্গল, বন মানেও যা, জঙ্গল মানেও তা, এর দুটোর কোনো পার্থক্য আছে? দেখো কোনো পার্থক্য নেই তো। বন জঙ্গল, তাহলে বন ও জঙ্গল, বন জঙ্গল এটা সমাসবদ্ধ ছিল, এটা ব্যাস বাক্য হলো কি বন ও জঙ্গল, বন জঙ্গল। তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, এবং বন আর জঙ্গল দুটোর অর্থই যেহেতু একই, তাই আমরা বলবো এটা সমার্থক দ্বন্দ্ব সমাস। এরপরে দেখো আরো উদাহরণগুলো আছে। ছাই ভস্য, ছাই মানেও যা, ভস্য মানেও তাই, ছাই মানে যা, ভস্য মানেও তাই। দয়া মানে যা, মায়ার অর্থও তাই। তাহলে এখানে আলাদা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। বাড়ি ঘর ব্যাপারটা একই। এবারে দেখো বিপরীতার্থক দ্বন্দ্ব, স্পষ্ট আমরা পরিষ্কার বুঝতে পারছি, বিপরীত কথাটার মধ্য দিয়েই কিন্তু এর অর্থ আমরা স্পষ্ট, যে পূর্বপদ এবং পরপদ এই দুটো পদ একে অপরের বিপরীত হবে। আদি, এটার বিপরীত শব্দ হচ্ছে অন্ত, আদির বিপরীত শব্দ কি হয়? অন্ত। তাহলে একটার বিপরীত শব্দ আর একটা, সেই জন্য এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। একইভাবে দেখো বাঁচা মরা, বাঁচা ও মরা, অগ্র ও পশ্চাৎ, অগ্র পশ্চাৎ, পাপ পুণ্য। এবারে হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। এই একশেষ দ্বন্দ্ব সমাসটা একটু ভালো করে তোমরা দেখো। দেখো আগে উদাহরণটা দেখো, এখানে কি আছে উদাহরণটায়? আমরা, এই যে আমরা কথাটা যখন বলছি, এই আমরা কথাটা হচ্ছে সমাসবদ্ধ পদ। একে যদি আমরা ভাঙি মানে ব্যাস বাক্য করি, তাহলে কি পাবো? আমি, তুমি ও সে, আমি, তুমি ও সে। তাহলে এর যে সমসমান পদগুলো আছে এগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করো। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে আমি, তুমি ও সে এই তিনটেই হচ্ছে সর্বনাম পদ, এবং এই যে সমসমান পদগুলো ছিল এই পদটা পরিণত হয়েছে একটা পদে, এবং সেটা অবশ্যই হয়েছে কি বহু বচনে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেটা বহু বচনে পরিণত হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এই মানে একশেষ দ্বন্দ্ব সমাসের সংজ্ঞায়, যে সমসমান পদগুলি সমাসবদ্ধ হয়ে বহু বচনান্ত একটি পদে পরিণত হয়। তাহলে সমাসবদ্ধ পদগুলি, এই যে সমাসবদ্ধ পদ কি কি ছিল? আমি, তুমি, সে, এই সমাসবদ্ধ পদগুলি যখন বহু বচনান্ত, বহু বচন কি আমরা একটি পদে পরিণত হয়, তখন তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব সমাস। আরো একটা উদাহরণ দেখো, তোমরা, তুমি আর সে এই দুটো মিলে হচ্ছে তোমরা। এরপরে দেখো বহু পদ নিষ্পন্ন দ্বন্দ্ব। বহু পদ বলতে কি পূর্বপদ, পরপদ বা যাই থাক, এখানে অনেকগুলোই পদ বর্তমান থাকবে। যেহেতু অনেকগুলো পদ নিয়ে এটা তৈরি হচ্ছে, তাই আমরা একে বলবো বহু পদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। দেখে নাও এবার, এই যে উদাহরণটা দেওয়া হয়েছে স্বর্গ, মর্ত, পাতাল, এটা একটি কথা, কিন্তু এর যদি আমরা ব্যাস বাক্য করি কি পাবো? স্বর্গ, মর্ত ও পাতাল, একটি, দুটি, তিনটি পদ এখানে, তাই এটি হচ্ছে কি বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। একইভাবে দেখবে তেল, নুন, লোকড়ি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আবাল, বৃদ্ধ, বনিতা, একই রকম, এগুলো সব উদাহরণ। এবারে হচ্ছে ইত্যাদি অর্থবোধক, মানে কিছু একটু অন্যরকম এই উদাহরণগুলো। যেমন দেখো সহচর অর্থে কি জনমানব, জন ও মানব, ঘর বাড়ি, ঘর ও বাড়ি, গোপ দাড়ি, গোপ ও দাড়ি। সহচর মানে কি একটার সঙ্গে আর একটা অবশ্যই থাকবে, এটাই হচ্ছে সহচর, মানে একসঙ্গে যারা চড়ে, মানে একসঙ্গেই বলতে হবে আমাকে। অনুচর একে অপরের অনুগামী হয়ে যারা চলে। যদি চেয়ার বলি তাহলে টেবিল অবশ্যই তার সঙ্গে একটা মানানসই কথা, চেয়ার ও টেবিল। এই যে কথাটা ছল চাতুরি, এই কথাটা আমরা একসঙ্গে বলি, তাহলে ছলের অনুগামী হচ্ছে চাতুরি কথাটা। তাহলে ছল ও চাতুর এটা হচ্ছে অনুচর অর্থে দ্বন্দ্ব সমাস। এবার দেখো প্রতিচর একে অপরের একটু বিপরীতে যাবে। রাজা রানী, তাহলে রাজা ও
রানী, রাজা রানী। তাহলে এটা হচ্ছে প্রতিচর অর্থে। একইভাবে এখানে দেখো পাপ পুণ্য, একইভাবে আমরা এখানে দেখতে পাবো কি পাপ পুণ্য, একইভাবে কেনা বেচা। এবার দেখো এখানে লেখা আছে বিকার অর্থে। এখন বিকার ব্যাপারটা কি, দেখো বিকার হচ্ছে যেটা বিকৃত অবস্থা, মানে সহজ কথাটা নয়, সহজ ভাবটা নয়, সেখান থেকে একটু বেঁকিয়ে যাওয়া বা একটু আলাদা রকম ভাবে বলা। আমরা যখন বলছি কথাটা ঠাকুর, এই কথাটা যখন বলছি ঠাকুর, এটা কিন্তু খুব সুন্দর কথা, কিন্তু এর সঙ্গে মিলিয়ে বলতে গিয়ে আমরা বলে ফেলছি এই যে ঠুকুর, এই ঠুকুর কোনো কথাই নয়, অথচ এই ঠাকুর কথাটির বিকৃত উচ্চারণ হচ্ছে ঠুকুর। একইভাবে কাঁদার বিকৃত হচ্ছে কাটা। আসলে এখানে কাটার কোনো মানে অর্থই নেই, মানে কাঁদা শব্দটা বলতে গিয়ে কাটা আমরা উচ্চারণ করছি, কিন্তু কাটার কোনো অর্থ নেই এখানে। তাহলে কাঁদা ও কাটা এটা হচ্ছে বিকার অর্থে। আর অনুকার যেগুলো, সেগুলো তো জানোই যে একটা শব্দের সঙ্গে আর একটা শব্দ উচ্চারণ হয়, তেল টেল, জল টল, বই টই, চাটা, এগুলো হচ্ছে অনুকার অর্থের যে দ্বন্দ্ব, তেল ও টেল, জল ও টল, বই ও টই। এবার কিছু বিকল্প দ্বন্দ্ব সমাস আছে যেগুলো পূর্বপদ বা পরপদের অর্থকে গুরুত্ব দেয় না। মানে পূর্বপদ আর পরপদ এর এতক্ষণ আমরা যা করলাম কি তেল ও টেল, তেল টেল, বাড়ি ও ঘর, বাড়ি ঘর, এইভাবে পেয়েছি। কিন্তু এরপরে কিছু উদাহরণ আছে বা কিছু নিদর্শন আছে যেগুলো পূর্বপদ বা পরপদের সঙ্গে সেরকম সম্পর্ক আমরা পাবো না। তো দেখো সেই উদাহরণগুলো, যেমন দেখো কথাটা হচ্ছে দম্পতি। এখন এই দম্পতির অ্যাকচুয়ালি যদি দেখতে যাই, ব্যাস বাক্য হওয়া উচিত ছিল কি দম ও পতি, এটা হওয়া উচিত ছিল এই দম্পতির ব্যাস বাক্য, কিন্তু কি হয়েছে জায়া ও পতি। আসলে দম্পতিটার যে অর্থ সেটা জায়া এবং পতি, মানে স্ত্রী এবং স্বামী, এই দুটো মিলে হচ্ছে দম্পতি। একইভাবে হচ্ছে দেখো দিবা ও রাত্রি, এটা নিয়ে হচ্ছে দিবারাত্র। কুশ ও লব, কুশীলব, কখনোই বলবো না কুশি ও লব। অহ ও নিশা, অহর্নিশ, অহ ও রাত্রি, অহরাত্র, রাত্রি ও দিবা, রাত্রিন্দিব, এই রাত্রি দিব। এইগুলো হচ্ছে একটু বিকল্প উদাহরণ দ্বন্দ্ব সমাসের। তো অনেক সময় বেশিরভাগ মানে ক্লাস পরীক্ষার পাশাপাশি যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষায় এই উদাহরণগুলো স্পেশালি থাকে। এগুলো একটু অন্যরকম উদাহরণ। তাহলে এই হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। তাহলে আজকে আপাতত এই অবধি থাকলো। এর পরের যে ভিডিওয় আমরা কর্মধারয় সমাস এবং তার পরবর্তী যে ভাগগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।